ভেক্টর যোগের নিয়ম। প্রথমে যে নিয়মটার কথা পড়ব সেটা হচ্ছে বিনিময় নিয়ম। অর্থাৎ দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে যদি ভেক্টরগুলির স্থান অদল বদল করলেও যোগফল একই থাকে তাহলে আমরা বলবো যে বিনিময় নিয়ম প্রযোজ্য। ভেক্টরের যোগের ক্ষেত্রে দেখা যায় যে বিনিময় নিয়ম প্রযোজ্য হয়। সেটা কিভাবে হয়? ধরো পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটো সমজাতীয় ভেক্টর। এই দুটো ভেক্টরকে যোগ করলে আমরা কি লিখতে পারি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই যোগফলটা সমান যদি পি এবং কিউ ভেক্টর যদি স্থান অদল বদল করে, অর্থাৎ কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর যদি যোগ করা হয় তাহলেও যদি রেজাল্ট দুটোর মান দুটো একই হয়, দুটোর ভেক্টর যোগফল একই হয়, তাহলে বলবো বিনিময় নিয়ম প্রযোজ্য। এটা ভেক্টর যোগের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হয়। সেটা এবার আমরা দেখব যে কী করে এই নিয়মটা প্রযোজ্য হয়। ধরো এটা হলো পি ভেক্টর আর এটা মনে করো কিউ ভেক্টর। এই দুটো সমজাতীয় ভেক্টর। আমরা প্রথমে এই দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি কী করে বার করব? এই একটা ভেক্টর ওয়ে দিয়ে আমরা ওয়ে ভেক্টর দিয়ে আমরা পি ভেক্টরকে সূচিত করলাম। এবার এর অন্তিম বিন্দু থেকে কিউ ভেক্টর আঁকলাম। ধরো এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা মনে করো বি। তাহলে এই ত্রিভুজটি ওবি, ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত ওবি, এটা যদি আর ভেক্টর হয়, লব্ধি ভেক্টর হয়, তাহলে আমরা আগেই পড়েছি ত্রিভুজ সূত্র থেকে কি বলতে পারি? আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আচ্ছা, এটা আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লিখতে পারি। এবার আমরা যদি এই ও বিন্দু থেকে, অর্থাৎ পি ভেক্টরের আদি বিন্দু ও থেকে আমরা যদি এ বি ভেক্টরের সমান্তরাল একটা সরলরেখা আঁকি তাহলে সেটা কেমন হবে? এরকম একটা সরলরেখা হবে। এই সরলরেখাটা দিয়ে আমরা যদি, আমি এখানে সলিড লাইন এঁকে পেলাম, এটা ডটেড লাইন দিলে ব্যাপারটা বুঝতে পারতাম। এই দিকটা ডটেড লাইন আঁকছি একইভাবে। আচ্ছা, এটা নাম দিলাম ও এ বি, এটাও ধরো এ ড্যাশ। তাহলে আমি কি করলাম? এ বি এর প্যারালাল ও এ ড্যাশ অঙ্কন করলাম এবং এ ড্যাশ এবং বি বিন্দু যুক্ত করলাম। তাহলে একটা এক্সট্রা ত্রিভুজ তৈরি হলো, সেটা হচ্ছে ও এ ড্যাশ বি। এবং একটা গোটা পিকচারটা যদি কল্পনা করি তাহলে একটা সামান্তরিক তৈরি হলো, সেটা হচ্ছে ও এ বি এ ড্যাশ। এই সামান্তরিকটা তৈরি হলো। তো যাই হোক, এই সামান্তরিকটা দুটো ত্রিভুজের সমন্বয়ে তৈরি। প্রথমে আমরা এই ত্রিভুজটার কথা কল্পনা করেছি। এই ত্রিভুজটা থেকে আমরা লব্ধি ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু বার করেছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবার আমরা উল্টো দিকের ত্রিভুজটা থেকে, অর্থাৎ যে নতুন ত্রিভুজটা ফর্মেশন হলো ও এ ড্যাশ বি, এই ত্রিভুজটা থেকে আমরা যদি লব্ধি ভেক্টর আর ভেক্টরের মান বার করি তাহলে কি দেখব? তাহলে এটা পেলাম, এই ভেক্টরটা পেয়েছি ট্রায়াঙ্গেল ও এ বি থেকে। এবার আর ভেক্টরের মান বার করব ফ্রম ট্রায়াঙ্গেল ও এ ড্যাশ বি। এটা থেকে যদি বার করি তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? আচ্ছা, এটার প্যারালাল মানে ডিরেকশন একই হবে। এটা এর এ ড্যাশ বি প্যারালাল ও এ, তার মানে ডিরেকশন এদিকে হবে। তাহলে এটা যদি এর প্যারালাল হয়, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা পি ভেক্টর। তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা আর ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি? কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর, কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল থেকে এটা পেলাম আর একটা ট্রায়াঙ্গেল থেকে এটা পেলাম, দুটোই আর ভেক্টর। সুতরাং আমরা লিখতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। সুতরাং তোমরা দেখতে পেলে, এটাই আমরা বললাম বিনিময় নিয়ম। সুতরাং তোমরা দেখতে পেলে যে ভেক্টর যোগের ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম প্রযোজ্য হয়। এবার আমরা পড়ব ভেক্টর যোগের সংযোগ নিয়ম। যদি ধরো তিনটে সমজাতীয় ভেক্টর পি ভেক্টর, কিউ ভেক্টর এবং এস ভেক্টর, এই তিনটে সমজাতীয় ভেক্টরের যোগের ক্ষেত্রে যদি এই রিলেশনটা মেনটেন্ড হয়, পি প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর, যদি এরকম সম্পর্ক মেনটেন্ড হয় তাহলে আমরা বলবো যে সংযোগ নিয়ম প্রযোজ্য হবে। ভেক্টর যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম প্রযোজ্য হয়। সেটা কি করে হয় সেটা এবার আমরা দেখব। আমরা এর আগে দুটো ভেক্টরের লব্ধি বার করার ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্রের সাহায্যে বার করেছিলাম। ততোধিক দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে আমরা বহুভুজ সূত্র অ্যাপ্লাই করেছিলাম, শিখেছিলাম। তাহলে সেটা আমরা দেখব এই তিনটে ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করে বহুভুজ সূত্রের সাহায্যে বার করি।
তাহলে ধরো তিনটে ভেক্টর এরকম, ধরো পি ভেক্টরটা এরকম, এটা পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, আর এটা মনে করো এস ভেক্টর। তাহলে এই তিনটে ভেক্টরকে একটা বহুভুজের একই ক্রমে গৃহীত বাহু দ্বারা আমি সূচিত করলাম। এটা মনে করো কিউ ভেক্টর, এটা মনে করো এস ভেক্টর। তাহলে বহুভুজের বিপরীত ক্রমে গৃহীত বাহু, এই বাহুটা ও এ বি সি, সিটা এখানে লিখতে হচ্ছে। তাহলে ও সি ভেক্টর, এটা হচ্ছে লব্ধি ভেক্টরকে প্রকাশ করে। এটাকে আমরা যদি আর ভেক্টর লিখি তাহলে এটা ও সি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে লব্ধি ভেক্টর বহুভুজ সূত্র অনুযায়ী, যেটা হচ্ছে লব্ধি ভেক্টর। ও সি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। আমরা এখন এই সূত্রটা প্রমাণ করব। তাহলে তার জন্য আমরা কি করব, একটা অঙ্কন করব। কি করব, প্রথমে ও আর বি বিন্দু যোগ করব। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি পেলাম। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো ও বিটা হচ্ছে এটাকে আমরা যদি আর1 ভেক্টর লিখি তাহলে আর1 ভেক্টর ইকুয়াল টু আমরা ত্রিভুজ সূত্র থেকে কি লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর লিখতে পারি। তাহলে আর ভেক্টর এবার টোটাল, এবার যদি ট্রায়াঙ্গেল ও বি সি, এখান থেকে তাহলে কি লিখতে পারি, এখান থেকে আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, আর1 ভেক্টর প্লাস এস ভেক্টর। আচ্ছা, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কত পেলাম, এটা হচ্ছে আর1 মানে হচ্ছে পি প্লাস কিউ, আগেই বার করেছি। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কত পেলাম, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। এবার তাহলে আমরা এই সাইডটা পেলাম। এবার আমরা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা যাব। তার জন্য কি করব, আমি একই ছবির ওপর করে দিচ্ছি, আর একবার করে ছবিটা করলে ভালো হতো। আমি এই ছবিটার উপর করে দিলাম। আমি যদি এ আর সি বিন্দু যোগ করি, এ আর সি বিন্দু যোগ করলে তাহলে কীরমভাবে বহুভুজটা কোন দুটো ত্রিভুজে ভাগ হলো, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ওএসি। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি, এইটা থেকে কি বলতে পারি, ট্রায়াঙ্গেল এবিসি, এখান থেকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এ আর সি এটা বিপরীতক্রমে গৃহীত বাহু যার ডিরেকশনটা এদিকে। এইটা ধরো আমি তখন আর2 ভেক্টর লিখলাম। তাহলে এবিসি থেকে কি দেখতে পাচ্ছ, আর2 ভেক্টর মানে হচ্ছে এসি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবি ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। তাহলে আর2 ভেক্টর ইকুয়াল টু কত পেলে, কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। একইভাবে এবার আমরা পরের যে ট্রায়াঙ্গেলটা পেলাম এইদিকে এ আর সি বিন্দু যোগ করার ফলে, সেটা হচ্ছে ওএসি। তাহলে ট্রায়াঙ্গেল ওএসি, এখান থেকে কি পাবো, আর ভেক্টর ইকুয়াল টু কত হবে, পি ভেক্টর প্লাস আর2 ভেক্টর, এই যে একই ক্রমে গৃহীত বাহু। তাহলে পি ভেক্টর প্লাস আর2 ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এখান থেকে কত পাবো, পি ভেক্টর প্লাস আর2 ভেক্টর ইকুয়াল টু কত পেয়েছি, কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। তাহলে দেখো আমি ও আর বি বিন্দু যোগ করে পেলাম আর ভেক্টর ইকুয়াল টু এটা, আর এ আর সি বিন্দু যোগ করে একইভাবে বহুভুজের সূত্র থেকে পেলাম আর ভেক্টর ইকুয়াল টু এটা। দুটোই হচ্ছে আর ভেক্টরের মান। সুতরাং আমরা এখান থেকে ফাইনালি কি ডিসিশন নিতে পারি, তাহলে পি প্লাস কিউ এখান থেকে লিখতে পারি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর। তাহলে ভেক্টর যোগের ক্ষেত্রে তোমরা দেখলে সংযোগ নিয়ম প্রযোজ্য হলো। এবার আমরা পড়ব বন্টন নিয়ম। বন্টন নিয়মের ক্ষেত্রে বলা হয় দুটো সমজাতীয় ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্ষেত্রে যদি এই রিলেশনটা মেনটেন হয়, এন ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর প্লাস এন ইন্টু কিউ ভেক্টর, এই রিলেশনটা মেনটেন হয়। সেই জন্য ভেক্টর যোগের ক্ষেত্রে বন্টন নিয়ম প্রযোজ্য হয়, এটাকে বলা হয় বন্টন নিয়ম। এই বন্টন নিয়ম কী করে প্রযোজ্য হয় সেটা এবার আমরা দেখব। আমরা এখানে দুটো সমজাতীয় ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর ধরে নিয়েছি। ধরো দুটো আমরা আগে ভেক্টরের ত্রিভুজ সূত্রে পড়েছি। তাহলে ধরো এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হলো কিউ ভেক্টর। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো থিটা।
আচ্ছা, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কী করে লব্ধি বার করি? আমরা এটা ত্রিভুজের দুটো বাহু দিয়ে যদি একই ক্রমে গৃহীত বাহু দিয়ে যদি সূচিত করা হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের তৃতীয় বাহু সেইটা লব্ধি ভেক্টরকে নির্দেশ করে। সেটাকে আমরা আর ভেক্টর দিয়ে লিখেছিলাম। ভেক্টর দুটির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা এবং পি ভেক্টর এবং লব্ধি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তাহলে আমরা এই আগে প্রমাণ করেছিলাম যে আর ভেক্টর মোড এটা ইকুয়ালস টু কত পেয়েছিলাম? এটা ইকুয়ালস টু পেয়েছিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এটা আমরা আগে পেয়েছিলাম। এবার আমরা কি করলাম? এবার আমরা পি ভেক্টরটাকে n গুণ বাড়িয়ে দিলাম। অর্থাৎ এখন পি ভেক্টর আর পি ভেক্টর নেই, হয়ে গেছে পি ড্যাশ ভেক্টর। ধরো পি ড্যাশ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু পি ভেক্টর। n ইন্টু পি ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টরের n গুণ একটা ভেক্টর। অর্থাৎ এটা যদি পি ভেক্টর হয়, তার n গুণ মানে nটা তো আমরা জানি না, অবশ্যই np মানে হচ্ছে তার থেকে অনেক বড় হবে। এবার n এর ভ্যালুর ওপর নির্ভর করছে যে সেটা কত বড় হবে। যদি 1 হয় তাহলে তো একই সেম হবে, যদি 2 হয় তাহলে দ্বিগুণ, যদি 3 হয় 3 গুণ। সেই জন্য np মানে হচ্ছে পি ভেক্টরের থেকে বড় একটা ভেক্টর। এটা কিন্তু এখানে এটা পি ভেক্টর, এই অ্যারোটা দেখে যেন পি ড্যাশ মনে করো না। তাহলে এটা হচ্ছে পি ভেক্টর হলে এটা হচ্ছে পি ড্যাশ ভেক্টর। তাহলে বোঝা গেছে এন এর ডিরেকশনের, এন এর সাইনের ওপর নির্ভর। এন হচ্ছে একটা স্কেলার রাশি, একটা মানকে বোঝাচ্ছে, এবং এন এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ হবে, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে পি ড্যাশ ইকুয়ালস টু নেগেটিভ হবে, অর্থাৎ পি এর অপোজিট ডিরেকশনকে বোঝাবে। তো যাই হোক, এখানে পি ড্যাশ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু পি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টরের লেন্থকে এন গুণ করে দিলে যে ভেক্টরটা পেলাম সেটা হলো পি ড্যাশ ভেক্টর। একইভাবে আমরা যদি কিউ ভেক্টরটাকেও বর্ধিত করি এন গুণ, তাহলে সেক্ষেত্রে ভেক্টরটাকে আমরা আবার কিউ ড্যাশ দিয়ে ডিনোট করব, তাহলে এন ইন্টু কিউ ভেক্টর এটা পেলাম। এবার পি ড্যাশ এবং কিউ ড্যাশ ভেক্টরকে এইভাবে এঁকে আমরা যদি, অর্থাৎ সেকেন্ড ফিগারটার ক্ষেত্রে এই ছবিটাই থাকবে, শুধু এখানে পি ড্যাশ হবে, অর্থাৎ এখানে ভেক্টরটার লেন্থটা বেড়ে যাবে, এদিকে কিউ ভেক্টরের লেন্থটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব রেজাল্ট্যান্ট ভেক্টরের মানটা কি হয়। তাহলে আমরা প্রথমে পেলাম আর ভেক্টর, পি এবং কিউ ভেক্টর যাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাদের লব্ধি ভেক্টরের মান হচ্ছে এটা। এবার যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লেন্থ এন গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে লব্ধি ভেক্টরটা আর থেকে আর ড্যাশ হয়ে যাবে। তার মড কত হবে দেখব। তার আর ড্যাশ ভেক্টর মড ইকুয়ালস টু এনপি স্কোয়ার প্লাস n इंटू क्यू स्क्वायर प्लस 2 इंटू एन पी इंटू एन क्यू इंटू कॉस ऑफ थीटा और आर डैश वेक्टर मोड এটা মানে হচ্ছে रूट ओवर एन स्क्वायर कमन चले गेले पी स्क्वायर प्लस किউ स्क्वायर प्लस 2 এখানে एन स्क्वायर पाबे, एन स्क्वायरটা कमन चले गेছে 2pq कॉस ऑफ थीटा। তাহলে আর ড্যাশ ভেক্টর মোড ইকুয়াল টু কত পেলাম? এন ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা সমান এন ইন্টু আর ভেক্টর মোড বা আর ড্যাশ ভেক্টর, তুমি যদি ম্যাগনিটিউড লেখো ইকুয়ালস টু কত পেলে এন আর। অর্থাৎ যদি ভেক্টরগুলো এন গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে লব্ধি ভেক্টরটাও এন গুণ বেড়ে যাবে। এবার আমরা দেখব অভিমুখের কি পরিবর্তন হয়। আমরা আগে এই ইকুয়েশন থেকে কি পেয়েছিলাম? পি ভেক্টরটা যদি আর ভেক্টরের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করে তাহলে পেয়েছিলাম tan ফাই ইকুয়ালস টু পেয়েছিলাম কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। আমরা এই ইকুয়েশনটা দিয়ে দেখব কি পরিবর্তন হলো যদি ভেক্টরের লেন্থটা কিউ থেকে এন কিউ হয়ে যায় আর পি থেকে এন পি হয়ে যায়। তাহলে এখানে এবার আমরা করব tan ফাই ইকুয়ালস টু কত হবে? কিউ সাইন থিটা, কিউ মানে আমাদের এখানে হবে এন কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি মানে হচ্ছে এন পি প্লাস এন কিউ কস থিটা। তার মানে আলটিমেট কত হলো? এন কমন চলে গেলে তাহলে কিউ, আচ্ছা আগের যেমন অ্যাঙ্গেলটা ছিল ফাই, এখানে আমার একটু ছোট্ট ভুল হয়েছে, সেটা ফাই ড্যাশ ধরো। এখন আর অ্যাঙ্গেলটা ফাই থাকবে না, ফাই ড্যাশ হয়ে যাবে। ফাই ড্যাশটা কত সেটা দেখবো আমরা। তাহলে কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা। তাহলে tan ফাই ড্যাশ ইকুয়াল টু, এটা মানে আমরা কত পেয়েছি? tan ফাই। তার মানে তোমরা পেলে ফাই ড্যাশ ইকুয়াল টু 5।
ফাইভ ড্যাশ ইকুয়াল টু 5 এলাম। তাহলে দেখো আর ড্যাশ ইকুয়াল টু মানটা পেলাম এন ইন্টু আর, অর্থাৎ আগের যে লব্ধি ভেক্টরটা ছিল তার মানের এন গুণ হয়ে গেছে, আর অ্যাঙ্গেলটা কিন্তু সেম আছে। তাহলে আমরা বলতে পারি যে আর ড্যাশ ভেক্টরটা ডিরেকশন এবং আর ভেক্টর ডিরেকশন সেম। তাহলে আমরা লিখতে পারি এই ফর্মুলাটা, আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু আর ভেক্টর, অর্থাৎ লেন্থটা হচ্ছে এন গুণ আর এর, কিন্তু ডিরেকশনটা সেম। আচ্ছা, আমরা এই ছবিটা থেকে আমরা যদি এই ছবিটাকে আর ড্যাশ দিয়ে আমরা বলেছিলাম যে আর ভেক্টর ইকুয়াল টু পি কিউ, আর এটা আর ভেক্টর, অর্থাৎ পি কিউ ভেক্টরের লব্ধি। যখন এটা পিটা এন গুণ হয়ে যাবে, অর্থাৎ জাস্ট এটা এন গুণ, আমি তো এটা এনটা ভ্যালুটা না জানলে ইয়ে করতে পারবো না, তাহলে এটা হলো এনপি ভেক্টর, আর এটা একইভাবে এন কিউ ভেক্টর। তাহলে তখন লব্ধিটা হবে এটা হচ্ছে এন ইন্টু আর ভেক্টর, সেটাই হচ্ছে আর ড্যাশ ভেক্টর। তাহলে এই ছবিটাই এখানে রিপ্লেস হলো এবং এই অ্যাঙ্গেলটা রয়ে গেল। আচ্ছা, এটাও ফাই হয়ে গেল, ফাই ড্যাশ ছিল, ফাই ড্যাশ ইকুয়াল টু 5 হলো, তাহলে ফাই হলো, এবং এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে সেম থিটা। তাহলে আমরা এখান থেকে ছবি থেকে কি লিখতে পারি, আর ড্যাশ ইকুয়াল টু একইভাবে ট্রায়াঙ্গেলের ত্রিভুজের সূত্র থেকে আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর প্লাস এন ইন্টু কিউ ভেক্টর, और আর ড্যাশ ভেক্টর ইকুয়ালস আমরা এইমাত্র পেলাম এন ইন্টু আর ভেক্টর। তাহলে এখানে বসিয়ে দিই এন ইন্টু আর ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর প্লাস এন ইন্টু কিউ ভেক্টর, और এন আর ভেক্টর ইকুয়ালস টু আগের যে ছবিটা পেয়েছিলাম সেই ছবি থেকে আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করলে কী পাবো, আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে এখানে আরের জায়গায় মান বসিয়ে দিলে এন ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর প্লাস এন ইন্টু কিউ ভেক্টর। তাহলে কী পেলে, এন ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর প্লাস এন ইন্টু কিউ ভেক্টর। এটাই হচ্ছে বন্টন নিয়মের ক্ষেত্রে আমরা নিয়মটা বলেছিলাম, এটা এই রিলেশনটা যদি মেনটেন হয় তাহলে সেখানে বন্টন নিয়ম প্রযোজ্য হয়। তাহলে তোমরা দেখলে ভেক্টর যোগের ক্ষেত্রেও কিন্তু বন্টন নিয়ম প্রযোজ্য হলো। ঠিক আছে, তাহলে তোমরা আজকে ভেক্টরের যোগের যে নিয়মগুলো সেই সম্পর্কে জানলে।